হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এর উত্তর অবশ্যই কমেন্টে জানতে চাই। সেই সাথে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন গল্পের দ্বিতীয় পর্ব আপলোড করা হলো, এবং এই পর্বটি আগের পর্বে চেয়ে একটু ছোট করে দেওয়া হয়েছে যাতে তোমরা হাতে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো। আর হ্যাঁ, ভিডিও দেখার পর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই তোমার মতামত কমেন্টে জানিয়ে দিও। তোমার কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই আমরা পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব। আমি তো বাবা মাকে কিছু বলিনি। চুপ, একদম চুপ। অসভ্য মেয়ে, মিথ্যা বলা শিখে গেছিস তাই না? কত সহজে মিথ্যে বলে দিচ্ছিস। তুই না বললে মা বাবা আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বললো? হোয়াই? আমি জানি না। জানিস না? তুই ইচ্ছে করে এইসব করেছিস, বারবার আমার কাছে আসার চেষ্টা করছিস। বাট ইউ নো না, তোর মতো মেয়েকে কোনোদিনও কাছে টেনে নেব না আমি, কখনো না। অনেক সুন্দরী মেয়েরা আমার পিছনে পড়ে থাকে জানিস, তাদের সাথে আমি অল টাইম আড্ডা দিই, চুমুও দিই। আর কিছু বলার আগেই রূপসা আয়ানের মুখটা চেপে ধরে। রূপসার চোখ দুটো ভিজে যাচ্ছে, যা আয়ান স্পষ্ট বুঝতে পারছে। আপনি কি, হ্যাঁ, নিজের বউয়ের সামনে কেউ এইসব বলে? আয়ান এক ছটকায় নিজের মুখ থেকে রূপসার হাতটা সরিয়ে ফেলে। বউ মাই ফুট! কিসের বউ রে? কিসের বউ? আমি কি তোকে বউ বলে মেনেছি নাকি মানতে পারবো? আরে হ্যাঁ, কেউ না বলুক, আমি ঠিকই তোর সামনে এইগুলো বলবো। যতদিন থাকবি সহ্য করতেই হবে। যদি না পারিস তো তোর জন্যই ভালো, চলে যা। রূপসার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যাব না, আমি ছেড়ে যাওয়ার জন্য তো আসিনি। তোর মতো মেয়েদের খুব ভালো করে চিনি। বাই দ্য ওয়ে, মা বাবা যখন বলেছিল তুইও তখন রাজি হয়েছিলি, কেন না করতে পারলি না? বলতে পারলি না তোর সমস্যা আছে, তুই যেতে পারবি না আমার সাথে? নিজেও তো না করতে পারতেন। আমি না করলে শুনবে না। তাছাড়া আমি বাবা মায়ের মুখের ওপর না করতেও পারি না। তাহলে যা হবার তাই হবে। মানে? মানে আবার কি, আমরা বিকেলে যাবই যাব। তোর সাহস আছে বটে। থাকবেই তো। এখন ছাড়ুন আমাকে, আমার অনেক কাজ আছে। আয়ান রেগে রূপসাকে ছেড়ে দেয়। বিকেলে আয়ান রুমে এসে দেখে রূপসা ড্রেসিং টেবিলের সামনে এসে গান গুনগুন করে গাইছে আর চোখে কাজল দিচ্ছে। আয়ান রূপসার দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকায়। তার মাথায় কিছুতেই ঢুকছে না, এত সেজে মেয়েটা যাচ্ছে কোথায়? বাপের বাড়ি নয় তো? তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি এসেছেন, রেডি হয়ে নিন তাড়াতাড়ি। হোয়াট? সব সময় এত হোয়াট হোয়াট কেন করেন বলুন তো? আমরা ঘুরতে যাব, তাই বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। এর মধ্যে ভুলে গেলেন নাকি? তার মানে তুমি ঠিক করে রেখেছো তুমি যাবেই? জি। আয়ান রেগে ওয়াশরুমে চলে যায়। এখন যেতে হবেই, আর কোনো উপায় দেখছে না সে। কারণ তার বাবা মাকে না করার মতো সাহস থাকলেও কোনোদিনও পারবে না তাদের মুখের উপর না করতে। আয়ান রেডি হয়ে এসে দেখে রূপসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। রূপসা তার কালো কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো এলোমেলোভাবে খোপা করা, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক, চোখে কাজল, গলায় আর কানে হালকা জুয়েলারি। রূপসাকে দেখতে তো মাশাল্লাহ। আয়ানও কালো শার্ট পরেছে, হাতা ফোল্ড করা, কালো জিন্স। কিন্তু অদ্ভুত ব্যাপার, দুজনের ড্রেসের রং মিলে গেল কি করে? আয়ান তো রূপসার ড্রেসটা প্রথমে ভালো করে খেয়াল করেনি, সে কি রঙের ড্রেস পরেছে তাও তো খেয়াল করেনি। আয়ান নিজ থেকেই আনমনে কালো রঙের ড্রেস পরে এসেছে। আরে বাহ, আমরা দুজন দেখি একই রঙের ড্রেস পরলাম, কি মিল আমাদের, তাই না? এই মুহূর্তে আয়ানের ইচ্ছে করছে এখনই গিয়ে চেঞ্জ করে আসতে, কিন্তু সেটা কেমন দেখায় না। তাই দাঁতের দাঁত চেপে রূপসার কথাগুলো হজম করেছে। কি হলো, চলুন যাব না আমরা? আয়ান কিছু না বলে হনহন করে বেরিয়ে পড়ে। রূপসাও আয়ানের পেছনে পেছনে ছোটে। আয়ান গাড়িতে গিয়ে বসে পাশের সিটে। রূপসা গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই রূপসা ঝুঁকে পড়ে যেতে নেয়। ইউ ননসেন্স! সিট বেল্টটা বাঁধনি কেন? আর এভাবে ঝুঁকে গেলে কেন? আচ্ছা, আর এভাবে ঝুঁকে গেলে কেন হঠাৎ করে? কি জানি। হোয়াটএভার, সিট বেল্টটা বাঁধো কুইক। আসলে আমি তো বাঁধতে পারি না। হোয়াট? তুমি সিট বেল্টটাও বাঁধতে পারো না? তুমি কি এখনো বাচ্চা শিশু যে বাধা শেখাতে হবে? উত্তরে রূপসা কিছুই বলে না, শুধু অসহায় মুখ করে আয়ানের দিকে তাকায়। আয়ান না পেরে রূপসার কাছে গিয়ে সিট বেল্টটা লাগিয়ে দেয়। আয়ান রূপসার দিকে তাকাতেই রূপসার মুখের হাসিটা দেখতে পায়। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? না মানে এইভাবে গাড়িতে করে কি ঘোরা যায়? তার চেয়ে বরং রিক্সা দিয়ে ঘুরতে পারতাম, অনেক ভালো লাগতো, অনেক মজাও
বলতে বলতে আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান রাগী চোখে রূপসার দিকে তাকিয়ে আছে। যা দেখার সাথে সাথেই রূপসার মুখটা ভয়ে চুপচাপ হয়ে যায়। যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চলো, নয়তো এখানেই ফেলে রেখে যাব। যত সব। রূপসা আয়ানের ধমক শুনে চুপ করে যায়। আয়ান একটা শপিং মলের সামনে এনে গাড়ি পার্ক করে, রূপসাকে বের হতে বলে। রূপসা কিছুতেই বুঝতে পারছে না, তাদের তো ঘুরতে যাওয়ার কথা ছিল, ঘোরাঘুরি হয়ে গেলে শপিং, এখন তো দেখছি কিছুই হবে না। ধুর, এই অসভ্য লোকটার জন্য আনন্দটাই মাটি হয়ে গেল। ভেবেছিল ফুচকা আইসক্রিম কত কিছু খাবে, সব শেষ। রূপসা মনে মনে আয়ানকে হাজারটা বকা দিলেও মুখে কিছু বলেনি, কারণ একটু আগে যা বলল, যদি সত্যিই তাকে এখন এখানে ফেলে রেখে যায় তখন কি হবে। বাবা গো বাবা। আয়ান রূপসাকে নিয়ে শপিং মলে ঢোকে। রূপসা মনে মনে ঠিক করে কালকে তার বাড়িতে যাওয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনবে। আয়ান রূপসাকে একটা শপে নিয়ে যেতেই রূপসা শাড়ি দেখা শুরু করে দেয়। রূপসা কয়েকটা শাড়ি দেখেই যাচ্ছে আর বারবার আয়ানকে জিজ্ঞেস করছে কোনটা বেশি সুন্দর। আয়ান বেচারা তো মহাবিরক্ত, তাও মুখের হাসির রেখা টেনে বলেই যাচ্ছে সুন্দর সুন্দর, যার মানে সবগুলো শাড়ি সুন্দর। রূপসা বেচারি তো পড়লো মহাবিপদে, কোনটা নিবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ আয়ান খেয়াল করলো দোকানের ছেলেটা বারবার রূপসার দিকে আর চোখে তাকাচ্ছে। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে ছেলেটা রূপসার শাড়ির ফাঁকে একটু পেট দেখা যাচ্ছে, সেখানেই তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই আয়ানের রাগটা সীমা ছাড়িয়ে যায়। ইচ্ছে করছে ছেলেটাকে মেরে তার দোকানেই পুঁতে ফেলতে, কিন্তু তা পারছে না। কোনো প্রকার ঝামেলা হোক সে তা চাইছে না। আয়ান এক হাতে রূপসার কোমর জড়িয়ে ধরে। আচমকা কোমরে হাতের স্পর্শ পেয়ে রূপসা যেন চমকে ওঠে। অবাক হয়ে আয়ানের দিকে তাকায়। আয়ান রাগী চোখে রূপসার দিকে তাকিয়ে আছে। রূপসা কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। আয়ান শাড়িটা একটু টেনে রূপসার পেটটা ঢেকে দেয়, তারপর অগ্নি দৃষ্টিতে ছেলেটার দিকে তাকায়। এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে। রূপসা বুঝতে পারে হয়তো তার কাপড় ঠিক ছিল না। তাড়াতাড়ি আয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সব ঠিকঠাক করে নেয়। ছেলেটাও আয়ানের চোখ দেখে অনেক ভয় পেয়ে যায়। বেচারার আত্মা যেন শুকিয়ে গেছে। রূপসা একটা শাড়ি কিনে বেরিয়ে পড়ে। আর কোনো কিছু কেনার সুযোগ না দিয়েই রূপসাকে এক প্রকার টেনে গাড়িতে উঠিয়ে দেয় আয়ান। নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। রূপসা বুঝতে পারছে আয়ান প্রচণ্ড রেগে আছে, কিন্তু এতে রূপসারই বা দোষ কোথায়? সে তো ইচ্ছে করে কিছু করেনি, তাই না? আয়ান গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তায় একটা কথাও বলেনি রূপসার সাথে। রূপসাও বেশ ভয়ে ভয়ে আছে। বাড়িতে আসতেই আয়ানের মা অবাক হয়ে যায়। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি? ঘুরতে গিয়ে এত তাড়াতাড়ি আসে কেউ? এমনি মা, ভালো লাগছিল না তাই চলে আসলাম। বলেই হনহন করে নিজের রুমে চলে যায়। রূপসাও পেছন পেছন ছোটে। বেচারি ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। রূপসা ঘরে ঢুকে দেখে আয়ান বিছানায় শুয়ে আছে। ভয়ে ভয়ে রূপসা ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে এসে দেখে আয়ান ঠিক আগের মতোই বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে। রূপসা ভাবে আয়ান হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু না। রূপসাকে অবাক করে দিয়ে আয়ান এক লাফে শোয়া থেকে উঠে বসে। চোখ দুটো লাল হয়ে আছে। রেগে কটমট করে রূপসার দিকে তাকায়। বাইরের লোকজনকে নিজের শরীর দেখানোর খুব ইচ্ছে তোমার, তাই না? আয়ানের কথায় রূপসা কিছুটা রেগে যায়। কেউ কি ইচ্ছে করে এমন কাজ করবে? রূপসাও তো করেনি, মিস্টেক হয়ে গেছে মাত্র। কি হলো, কথা বলছো না যে? কি মনে করো নিজেকে? বিউটি কুইন, তাই নিজের শরীর দেখানোর জন্য শাড়ি পরে গিয়েছিলে? আমি তো জানতাম না। আয়ান রূপসার দিকে এগিয়ে যায়। রূপসা ভয়ে পেয়ে চলে যেতে নিলেই আয়ান রূপসার কোমর চেপে ধরে একটানে কাছে নিয়ে আসে। এতটাই চেপে ধরেছে যে বেচারির মনে হচ্ছে কোমরের হাড় বুঝি ভেঙেই গেল। রূপসা অসহায়ভাবে আয়ানের দিকে তাকায়। ইচ্ছে করছে তোমার পেটে সিগারেটের ছ্যাক লাগিয়ে দিই। খুব শখ, তাই না, নিজের ফর্সা পেট ছেলেদের দেখানোর? এসব কি বলছেন আপনি? আমি তো ইচ্ছে করে দেখাইনি, ভুলবশত শাড়িটা সরে গিয়েছিল। আসলে বিয়ের আগে কোনোদিন শাড়ি পরিনি তো, তাই এতটা ভালো করে পরতেও পারি না। যতটুকু পেরেছিলাম সব তো ঠিকই ছিল, কিন্তু কখন যেন পেট থেকে সরে গিয়েছে, বুঝতে পারিনি আমি। শাড়ি পরতে পারো না ভালো কথা, মার কাছ থেকে শিখে নিতে পারলে না? আর যখন শাড়ি পরে ঠিক রাখতে পারো না, তাহলে শাড়ি পরতে গেলে কেন? ভুল হয়ে গেছে, সরি। আয়ান এক ধাক্কায় রূপসাকে সরিয়ে দেয়। রূপসাও এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে নিচে চলে আসে। হঠাৎ দরজায় বেল বাজাতেই রূপসা গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই রূপসা একটা ছেলেকে দেখতে পায়। দেখতে তো মাশাআল্লাহ অনেক কিউট। ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে দামি ঘড়ি, কালো সানগ্লাস, মুখে মুচকি হাসি, এক কথায় অসাধারণ দেখতে। হাতে তো লাগেজও দেখা যায়, আবার কিসের একটা প্যাকেটও। কিন্তু উনি কে? রূপসা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা ভেতরে আসে। ছেলেটার মুখে ভাবি ডাকটা শুনে রূপসা চমকে যায়। ভাবি? কিন্তু আয়নের তো কোনো ভাই নেই।
একজন ছিল, তিনি তো মারা গেছেন। রূপসা তাকিয়ে দেখে পেছন থেকে আয়ানের বাবাও দাঁড়িয়ে আছে। সবটাই যেন রূপসার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা উনি? এতক্ষণে আয়ানের মাও চলে আসে। আয়ানের মা আসতেই ছেলেটা আয়ানের মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? ভালো মা, আর এখন তো আরো ভালো থাকবো তোমাদের কাছে পেয়ে। আয়ানের মা ছেলেটার কপালে চুমো দেয়। রূপসা ও আয়নের ছোট ভাই আমান। কিন্তু মা, আপনি যে বললেন ওনারা দু ভাই, অনেক ভাই আর উনি? ওই যে বলেছিলাম না, সারপ্রাইজ। আমান বলেছিল ও যে আসছে কাউকে যেন না জানাই, তাই তোমাকে বলিনি। ও আচ্ছা। মা, ভাইয়া কোথায়? তোর ভাইয়া রুমেই আছে, যা গিয়ে দেখ। আমান এক দৌড়ে উপরে চলে যায়। গিয়ে দেখে আয়ান ল্যাপটপে গভীর মনোযোগ সহকারে কিছু একটা করছে। আমান ধীরে ধীরে আয়ানের কাছে গিয়ে পেছন থেকে চোখ ধরে। আয়ান ভাবে এবারও রূপসা তার সাথে দুষ্টুমি করছে। আয়ান প্রচন্ড রেগে যায়। আয়ান কোনো রকমে ল্যাপটপটা পাশে রেখে উঠে দাঁড়ায়। ইউ স্টুপিড! কতবার বলবো এরকম ফাজলামো করবে না? তোমার সাহস হয় কি করে বারবার আমাকে টাচ করার? বেয়াদব কোথাকার! সোজা কথা বুঝতে পারো না, তাই না? বারবার যে বলছি আমার ধারে কাছেও আসবে না, কথা কানে যায় না? আয়ান আরো কিছু বলতে যাবে তার আগেই তার চোখটা ছেড়ে দেয়। আয়ান রেগে গেছে, পিছনে ফিরে তাকিয়ে দেখে আমান। আয়ান যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার আদরের ছোট ভাইটাকে চোখের সামনে দেখছে। অবশ্য তার আদরের বললে ভুল হবে, আমানকে অনেক ভালোবাসতো। লেখাপড়ার জন্য আমান দেশের বাইরে চলে গিয়েছিল। অনেকের মৃত্যুর কথা শুনে অবশ্য একবার এসেছিল, পরে আবার চলে যায়। আমান বলে আমানকে জড়িয়ে ধরে। আমানও জড়িয়ে ধরে। কেমন আছো ভাইয়া? ভালো। তুই কবে আসলি? তুই জানিসনি কেন আমাকে আসবি যে? তোর নিশ্চয়ই আসতে অনেক সমস্যা হয়েছে রাস্তায়। একা একা আসতে গেলি কেন বলতো? আরে ভাইয়া, তো ব্যস্ত হয়ে না তো। আমাকে তো বাবা আনতে গিয়েছিল বুঝলে। তাছাড়া বাবা গাড়ি নিয়ে গিয়েছিল, ড্রাইভার আঙ্কেলও ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। যাক, এটা নিশ্চয়ই তোর সারপ্রাইজ প্ল্যান। একদম। কেমন লাগলো ভাইয়া? ফাজিল কোথাকার! তুই বলবি তো নাকি? যদি পথে যেতে কোনো সমস্যা হতো তখন? আচ্ছা বাদ দাও ভাইয়া, একটা কথা বলো তো, তুমি ভাবির সাথে কি এরকম বিহেভ করো? আয়ান কি বলবে বুঝতে পারছে না। তখন আমানকে রূপসা ভেবে তো অনেক কথাই বলে দিল। এবার কি বলবে? কি হলো ভাইয়া, বলো। চুপ করে আছো যে? না, এমনি। কারণটা কি জানতে পারি না? দেখ, আমি কোনো মেয়ের প্রতি আসক্ত হতে চাই না। মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ভাইয়া, তুমি কি অনেক ভাইয়ের কথা ভুলতে পারোনি? এটা তো ভুলার মতো না। দেখো ভাইয়া, এতটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই তোমার আছে। ভাবি ওই মেয়েটার মতো নিচু মানসিকতার নাও হতে পারে। মাও আমাকে বলেছে তুমি নাকি ভাবিকে মেনে নিতে পারছো না। কিন্তু কেন ভাইয়া? ভাবি কি করেছিল? সবাই তো এক না, তাই না? তাহলে তাকে বিশ্বাস করতে ক্ষতিটা কি, বলবে প্লিজ? আমান, তুই সবে এসেছিস, এখন যা ফ্রেশ হয়ে রেস্ট নে। আমান ভালো করেই বুঝতে পারে আয়ান তার কথাটা এড়িয়ে যাচ্ছে, তাই আমান আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। আয়ান খাটে বসে পড়ে। কিছুতেই পারছে না রূপসাকে মেনে নিতে। কিন্তু এটা তো সত্যিই রূপসার কোনো দোষ নেই। সে তো ওই মেয়েটার মতো খারাপ না, কিন্তু মানুষের মন বদলাতে আর কতক্ষণই বা লাগে। রাতে সবাই একসাথে বসে ডিনার করছে। শুধু আয়ানের মা আর রূপসা বসেনি। আয়ানের মা বারবার রূপসাকে জোর করলেও সে খেতে বসেনি। তার একটাই কথা, সবসময় সবার খাওয়ার শেষে হলে সে তার শাশুড়ি মার সাথে বসে খাবে। আয়ানের মাও রূপসার এই ভালোবাসা নামক জেদের কাছে হার মানে। আয়ান, কাল তো তুমি আর রূপসাদের বাড়িতে যাবে, তো সব গুছিয়ে নিও কেমন? বাহ, আমার যেতে মানা আছে বুঝি? এ মা, তা কেন হবে? তুমিও আমাদের সাথে যাবে ভাই, কোনো মানা নেই। এই তো পারমিশন পেয়ে গেলাম তাহলে। দেখিস ওইখানে আবার কোনো গন্ডগোল বাঁধিয়ে বসিস না যেন। তুই তো আবার ঝামেলা বাড়ানোর ওস্তাদ। ওহো মা, আমি কি এখনো ছোট আছি বলো? এখন তো গন্ডগোল বাঁধানোর প্রশ্নই আসে না। হ্যাঁ, তাই যেন হয়। সবার খাওয়া শেষ হলে যার যার রুমে চলে যায়। রূপসা আর আয়ানের মাও খেয়ে রুমে চলে আসে। রূপসা রুমে এসে দেখে আয়ান ফোন টিপছে। বলছিলাম যে আপনার কি কি গুছিয়ে রাখতে হবে বলুন, আমি রেখে দিচ্ছি। আয়ান বিরক্ত নিয়ে রূপসার দিকে তাকায়। এই মেয়ে এমন ভাব দেখাচ্ছে যেন ফজরের নামাজের পরই বেরিয়ে যাবে। আমরা কাল কখন যাব? আই মিন, কয়টার সময় বের হব? এই ধরুন দুপুরের দিকে। তাহলে সকাল থেকে বসে বসে কি করবে তুমি? আমার মাথার চুল ছিঁড়বে? রূপসা আয়ানের কথায় বেকুব হয়ে যায়। কিছুই বুঝতে পারছে না আয়ানের এমন কথা বলার কারণটা কি।
আপনার মাথার চুল কেন ছিঁড়বো? তাহলে এখন গোছানোর কথা বলছো কেন? সকালে গোছাতে পারবে না? হ্যাঁ। আয়ান আর কিছু বলে না। রূপসাও চুপচাপ থাকে। আয়ানের কথা অনুযায়ী কাল সকালেই গোছাবে বলে ঠিক করে। সকালে রূপসা উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসে। আগের দিনের মতো আজও রূপসা সবার আগেই উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পরই আয়ান আমান সহ সবাই চলে আসে। মা, সব গুছিয়ে রেখেছো তো? রূপসা আয়ানের বাবার কথা শুনে অসহায়ভাবে আয়ানের দিকে তাকায়। মিথ্যে বলতে তার মন সায় দিচ্ছে না, তাই সত্যিটাই বলে দেয়। না বাবা, এখনো হয়নি, তবে করে নিব। হ্যাঁ, এখনই করে নিও, নয়তো পরে কিছু ফেলে যাবে ভুলে। ঠিক আছে বাবা। ভাবি, তোমার বাসার অ্যাড্রেসটা দাও তো। আমানের কথা শুনে সবাই অবাক হয়ে আমানের দিকে তাকায়। কি রে, তুই তো বললি আজ ওদের সাথে যাবি, তাহলে অ্যাড্রেস নিয়ে আবার কি করবি শুনি? আজ গেলেই তো দেখতে পারবি, তাই না? ওহো না মা, আসলে হয়েছে কি জানো, আমি ভাইয়ার বাইকটা নিয়ে আগে চলে যাব, তারপর না হয় ভাইয়া আর ভাবি একসাথে গাড়িতে করে যাবে। কেন? তুই আমাদের সাথে গেলে প্রবলেমটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আছে মেরি ব্রাদার, আছে। আমি তোমাদের সাথে গিয়ে তোমাদের প্রাইভেসিটা নষ্ট করবো নাকি? হ্যাঁ না ভাইয়া, এমনি আমার গাড়িতে করে সমস্যা হয়। কি সমস্যা শুনি? ও তুমি বুঝবে না, থাক বাদ দাও। ভাবি, তুমি আমাকে অ্যাড্রেসটা দিও তো। আচ্ছা ভাই, দিব। ব্রেকফাস্ট শেষ করে রূপসা রুমে গিয়ে গুছিয়ে নেয়। দুপুরের দিকে ফ্রেশ হয়ে রেডি হয়। রূপসা গতকালের কেনা শাড়িটা পরেছে, তবে তার উপরে অবশ্য বোরখাও পরেছে, কারণ সে চায় না আয়ান কোনোভাবে তাকে খারাপ ভাবুক। সে সবসময় আয়ানের কাছে ভালো হয়ে থাকতে চায়, আয়ানের পছন্দ মতোই চলতে চায়। আয়ান রুমে এসে দেখে রূপসা নিকাব বাঁধছে। আয়ান কিছুটা অবাক হয়ে যায়। হয়েছেটা কি এই মেয়েটার? কোথাও বের হলে একদিন শাড়ি পরে তো আরেকদিন বোরখা। আপনি রেডি তো? হ্যাঁ, তুমি কি এইভাবেই যাবে নাকি? কেন, কোনো সমস্যা? না, সমস্যা হতে যাবে কেন? ইটস ওকে। চলুন, ভাই বোধ হয় এতক্ষণে বেরিয়ে পড়েছে, আমরাও এগোই। রূপসা আর আয়ান তারা দুজনেই আয়ানের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আয়ান ড্রাইভিং সিটে বসে, পাশের সিটে রূপসা। অবাক হওয়ার মতো কাণ্ড। রূপসা আজ সিটে বসে কত সুন্দর করে সিট বেল্টটা বেঁধে নিল, এটা কিভাবে সম্ভব? কাল তো রূপসা বলেছিল সে সিট বেল্ট বাঁধতে পারে না, আর আমি যখন লাগিয়ে দিয়েছিলাম তখন তো খেয়ালও করেনি, তাহলে আজ কিভাবে বাঁধলো? আয়ান কিছুক্ষণ ভ্রু কুঁচকে রূপসার দিকে তাকিয়ে থাকে। রূপসা আয়ানের দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? আয়ান মাথা নাড়িয়ে কিছু না বুঝায়, তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর অতিক্রম হওয়ার পরই আয়ান রূপসাকে প্রশ্ন করে, একটা কথা বলো তো, আজ এই পোশাকে বের হলে তো কাল শাড়ি পরে কেন গিয়েছিলে শপিং মলে? নিজের বাড়িতে যাচ্ছ এত সুন্দর করে, আর শপিং মলে এত এত মানুষ, তুমি শাড়ি পরে কেন গেলে? আজকেও তো শাড়ি পরেই আসতাম, কিন্তু আপনি যেহেতু পছন্দ করেন না, তাই আর কি। বাহ, আমার পছন্দের গুরুত্ব দেয় দেখছি। এই সব জানা আছে, কয়েকদিন গেলেই সব গুরুত্ব শেষ। কি হলো, চুপ যে? না, এমনি। আয়ান চুপ করে যায়, সাথে রূপসাও। বাকি পথটা আর কেউ কোনো কথা বলে না। হঠাৎ দরজায় বেল বাজার শব্দ কানে শুনতে পেয়ে রূপসার মা বলে, রাইসা, দেখ তো কে এসেছে। আর কি মা, নিশ্চয় আপুরা চলে এসেছে। রাইসা দৌড়ে গিয়ে দরজা খুলে শক খায়। দরজার সামনে একটা ছেলে দাঁড়ানো, ফর্সা গায়ের রং, তার মধ্যে আবার অ্যাশ কালারের শার্ট, ব্ল্যাক কালার জিন্স, কালো সানগ্লাসটা বুকে আটকে রেখেছে, চুলগুলো সিল্কি। কিন্তু এই সুদর্শন পুরুষটাকে, সেটাই মনে মনে ভাবছে রাইসা। হঠাৎ ছেলেটার হাতের তুড়িতে ধ্যান আসে রাইসার। কাকে চাই? আপাতত তোমাকে। ছেলেটার কথা শুনে রাইসার চোখ দুটো বড় বড় হয়ে যায়। অবাক করা চোখে ছেলেটার দিকে তাকায় সে। মুখে তার বিরক্তির ছাপ, পাশাপাশি রাগও আছে। ইচ্ছে করে উড়াধুরা ধোলাই করতে ছেলেটাকে। ফাইজলামি করছেন কেন আপনি? কে আপনি? কোথা থেকে এসেছেন বলুন? আরে, আপনি কি সামান্য আপ্যায়নটুকু জানেন না নাকি? কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসতেও বলছেন না, বাইরে দাঁড় করে রেখে প্রশ্ন করা শুরু করে দিলেন। এর মধ্যে রূপসার মা চলে আসে। কি রে রাইসা, তুই কার সাথে ঝগড়া করিস? তোর এই একটা স্বভাব জানিস তো, যেখানেই যাবি ঝগড়া না বাঁধিয়ে তোর শান্তি নেই। ওহ মা, আমি কি করলাম? দেখো না এই লোকটা কোথা থেকে এসে কি নাকি বলে যাচ্ছে। রূপসার মা দরজার সামনে আসতেই ছেলেটা রূপসার মাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আন্টি, আমি আয়ানের বড় ভাই, আই মিন রূপসা ভাবির দেবর। ও মা, দেখেছো, আসলে তুমি বিয়েতে বোধহয় আসোনি, তাই চিনতে পারলাম না। ভিতরে আসো বাবা।
রাইসা আমানের কথা শুনে টাসকি। রাইসা, তুইও না এভাবে ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রাখলি কেন? তো কি করব, চিনি না জানি না, ওনাকে কি মাথায় নিয়ে নাচবো? আগে বললে হতো আপুর দেবর। তুই যা তো, ওর জন্য আগে শরবত বানিয়ে আন, যা। যাচ্ছি। বাবা তুমি একা আসলে যে? রূপসা আর আয়ন বাবা তো। আন্টি, আমি আসলে ভাবির কাছ থেকে আপনাদের বাসার ঠিকানা নিয়ে বাইকে করে চলে এসেছি একাই। ভাই আর ভাবি আসছে বোধহয়। ও ঠিক আছে ঠিক আছে, তুমি বসো তাহলে। রাইসা কিচেনে এসে আমানের জন্য শরবত বানাচ্ছে আর মনে মনে আমানকে হাজারটা অদ্ভুত বকা দিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এই ব্যাটার শরবতে 100 চামচ মরিচ মিশিয়ে দে। অসভ্য ফাজিল লোক কোথাকার। এসে পরিচয় না দিলে চিনব কি করে? এতে কি আমার দোষ? ওই ব্যাটার জন্য মায়ের কাছ থেকে কতগুলো বকা শুনতে হয়েছে। রাইসা শরবত বানিয়ে নিজেই আমানের কাছে নিয়ে যায়। গিয়ে দেখে তার মা নেই। ও বাবা, মা কই গেল? এখানেই তো ছিল তাহলে। এ ব্যাটার সামনে গেলেও রাগ উঠবে, আবার ভয়ও করছে। কি করি, ধুর। রাইসা শরবতটা আমানের সামনে রাখে। আমান একটা মুচকি হাসি দিয়ে শরবতটা হাতে নেয়, এক চুমুক খেয়ে বলে ওঠে, শরবতটা কিন্তু তোমার মতোই মিষ্টি। আমানের কথা শুনে রাইসার তেলে বেগুনে জ্বলে ওঠে। ইচ্ছে করছে এই ছেলেটারে দিয়ে ফুটবল খেলতে। শরবত তো মিষ্টি হবে, এটা আবার বলার কি আছে শুনি। উফ, মরিচ দিলেই ভালো হতো। ঝাল শরবত খেতে চেয়েছিল বোধহয়, যত সব। রাইসা এগুলো মনে মনে বলে। রাইসা কিছু না বলেই ভেংচি কেটে চলে আসে সেখান থেকে। আমান রাইসার ভেংচি কাটা দেখে হেসে দেয়। কিছুক্ষণ পরই রুষা আর আয়ান চলে আসে। রাইসা তো মহা খুশি তার বোনকে পেয়ে। উফ আপু, তুমি এসেছো। জানো আমার পেটের ভিতর কত কথা ঘুরঘুর করছে। তোমাকে না বলা অবধি শান্তিও পাবো না গো। আচ্ছা বাবা, শুনবো, সব কথাই শুনবো। সবাই ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে নেয়। রূপসা বেচারি অনেক ক্লান্ত। খেয়ে নিজের রুমে গিয়ে ধপাস করে শুয়ে ঘুম দেয়। আয়ান কিছুক্ষণ নিচে থেকে তারপর রুমে আসে। রুমে এসে আয়ান পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সব সাজানো গোছানো রুমটা দেখেই বোঝা যায় রূপসা এলোমেলো কিছু পছন্দ করে না। আয়ান আরও অবাক হয় রূপসাকে দেখে। কিরকম বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, চুলগুলোও চোখে মুখে পড়ে আছে। আয়ান আচমকায় রূপসার মাথার কাছে বসে হাত দিয়ে রূপসার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। রূপসা একটু নড়ে চড়ে উঠলেই আয়ান সেখান থেকে উঠে গিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনিটাও অনেক সুন্দর, বিশেষ করে নানান রঙের ফুলগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসে। রূপসা ডিনার শেষে সোজা রাইসার রুমে চলে আসে। আপু, আজ কিন্তু তুমি আমার ঘরেই থাকবে, কেমন? আমার অনেক কথা জমে আছে তোমার জন্য। আচ্ছা থাকবো, এখন এইদিকে এসে বস। রাইসা এসে রূপসার পাশে বসে। জানো আপু, তোমার দেবরটা না একটা বাদর। মানে? মানে ওই ছেলেটা আস্ত একটা বেয়াদব। জানো, ও এসে মায়ের কাছ থেকে আমাকে কতগুলো বকা খাইয়েছে। কি করেছো? রাইসা রূপসাকে সবটা বলে। রূপসা শুনে তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তুমি হাসছো? ওই বাদরটাকে কে বলেছে আমাদের বাড়িতে আসতে? রাইসা, ও আমাদের গেস্ট, তুই এরকম করে কথা বলছিস কেন? রাইসা অসহায় মুখ করে রূপসার দিকে তাকায়। আমি বা কি করবো বলো? ওই ছেলেটা এসে যদি বলে দিত তোমার দেবর, তাহলে কি আমি এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখতাম? আচ্ছা বাবা, হয়েছে, এবার বল, পড়াশোনা ঠিকঠাক মতো করছিস তো, নাকি আমি নেই বলে সব কিছুতে অবহেলা শুরু করেছিস? না আপু, সব ঠিক আছে। রূপসা আর রাইসা অনেকক্ষণ যাবৎ গল্প করে। একসময় রাইসা ঘুমিয়ে পড়ে আর রূপসাও নিজের রুমে চলে আসে। হঠাৎ মাঝরাতে রাইসার পানির পিপাসা লাগলে টেবিলে রাখা গ্লাসটায় দেখে এক ফোঁটাও পানি নেই। বের হওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও পিপাসায় বের হতেই হলো। পানি নিয়ে নিজের রুমে পাশে আসতেই কেউ রাইসার হাত চেপে ধরে। রাইসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয়ে হাত পা কাঁপছে তার। এত রাতে কে তাকে ধরতে যাবে আবার? রূপসা তো সে কখনই চলে গেছে। তাহলে? রাইসা ভয়ে ভয়ে পেছন ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। আপনি ওই সময় ভাবির সাথে কি বলছিলে? কি বললেন? এই রে, ব্যাটাটা কি আমাদের সব কথা শুনে নিল নাকি? কিন্তু ঘরে তো আমি আর আপু ছাড়া কেউই ছিল না। তাহলে নিশ্চয় আরে পেটেছিল, ফাজিল পোলা। কথা বলছো না কেন? হ্যাঁ, আসলে এত যদি তোমার প্রবলেম, তাহলে যখন দরজা খুলে আমাকে দেখেছিলে তখনই বলতে পারতে, তাহলে আমি চলে যেতাম। ভাবির কাছে আমার সম্পর্কে জানাতে বলছো? হ্যাঁ, আমি তো এমনি বলেছিলাম। ওকে, আমি কাল সকাল সকালে চলে যাবো। ইভেন কেউ ঘুম থেকে ওঠার আগেই চলে যাবো। নাও হ্যাপি? বলেই আমন হন হন করে নিজের রুমে চলে যায়।
আসলে রূপসা আর রাইসা যখন কথা বলছিল আমানও চেয়েছিল তাদের সাথে বসে আড্ডা দিতে। ভেবেছিল আয়ানও হয়তো এখানেই আছে, কিন্তু আমান রুমে ঢোকার আগেই রাইসার কথাগুলো শুনতে পায়। তারপর সেখান থেকেই নিজের রুমে ফিরে যায়। রাইসার এখন নিজের উপরই অনেক রাগ হচ্ছে, কেন যে এইসব বলতে গেল। এখন তো মার কাছেও বকা শুনবে, আপুর কাছেও বকা শুনবে, আর উনি তো ভুলই বুঝবে। রাইসা এক বালতি কষ্ট নিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এক বালতি কষ্ট পেয়ে বেচারি পানির পিপাসাটা চলে গেছে। এদিকে রূপসা রুমে এসে দেখে আয়ান সোফায় শুয়ে আছে। রূপসা কিছুক্ষণ চুপ করে থেকে আয়ানকে দেখে, তারপর আস্তে করে আয়ানকে ডাকতে থাকে। এই যে উঠুন, বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি বরং রাইসার রুমেই চলে যাই, এখানে আপনি ঘুমোতে পারবেন না। উঠুন না। অনেকক্ষণ ডাকার পরও আয়ান কোনো সাড়া দেয়নি। কে জানে রূপসার ডাকে কি তার কানে পৌঁছায়নি, নাকি ইচ্ছে করে রূপসাকে ইগনোর করছে। রূপসা উপায় না পেয়ে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ে। সকালে জানালার ফাঁক দিয়ে হালকা রোদের স্পর্শে ঘুম ভাঙে রূপসার। ঘুমো ঘুমো চোখে উঠে বসে। বিছানার পাশে তাকিয়ে আয়ানকে দেখতে না পেয়ে সোফায় তাকায়। যেই ভাবা সেই কাজ। রূপসা ঝড়ের গতিতে আয়ানের কাছে গিয়ে আয়ানকে ধাক্কাতে শুরু করে। এই যে শুনছেন, উঠুন না। আয়ান রূপসার চিৎকারে আর ধাক্কায় উঠে বসে পড়ে, চোখে মুখে তার বিরক্তির ছাপ। এইভাবে চেঁচাচ্ছ কেন, ইডিয়েট কোথাকার? চেঁচাবো না তো কি করব শুনি। আগে আপনি বলুন কোথায় ব্যথা পেয়েছেন, বলুন জলদি। হোয়াট? আপনি রাতে সোফায় ঘুমিয়েছিলেন তো? হ্যাঁ তো মানে আমিও একদিন সোফায় শুয়েছিলাম, জানেন? কিছুক্ষণ পরেই ধপাস করে ফ্লোরে গিয়ে পড়ে যাই। কি ব্যথাটাই না পেয়েছিলাম, উফ মা গো। আয়ান রূপসার কথা শুনে রেগে যায়। এত বড় মেয়ে কি অদ্ভুত টাইপ আচরণ করে দেখো। ইচ্ছে করছে ঠাঁটিয়ে চর বসে দিই যত সব। বলুন কোথায় ব্যথা পেয়েছেন। সবাই তোমার মতো ইডিয়েট না, বুঝলে? বলেই হনহন করে ওয়াশরুমে ঢুকে পড়ে। যা বাবা, উপকার করতে আসলেও দোষ। এদিকে রাইসা সকালে উঠেই আমানের রুমে উকি মারে। এ কি, রুম তো খালি, তার মানে বেটা সত্যি চলে গেছে। যাক যাক, আমার তাতে কি। রূপসা আর আয়ান একসাথে নিচে নামে ব্রেকফাস্ট করতে। খাবার টেবিলে আমানকে দেখতে না পেয়ে রূপসা বলে, ভাই কোথায়? তোর মাথাটা কি গেল নাকি? ভাই আসবে কোথা থেকে? আমরা শুধু দুই বোন, ভুলে গেলে নাকি? চুপ কর, যত আজাইরা কথা। আমি আমান ভাইয়ের কথা বলছি। রাইসা আমানের কথা শুনেই চুপ মেরে যায়। রূপসা টেবিল ছেড়ে উঠে আমানের রুমে গিয়ে দেখে আমান নেই। গেল কই? আয়ান ফোন হাতে নেয় আমানকে ফোন দেওয়ার জন্য, তার আগেই দেখে আমানের মেসেজ। ভাইয়া, আমি বাড়িতে চলে আসছি। আসলে অনেকদিন পর দেশে এসেছি তো, তাই সবার সাথে দেখা করতে হবে। অনেক কাজও আছে, তোমাদের সাথে তো একদিন কাটালাম, তাই চলে আসছি আজ। আয়ান মেসেজটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমান ভাই তো নেই রুমে। আমার নাকি কিছু কাজ আছে, তাই ও চলে গেছে। ওহ, কিন্তু খাওয়া দাওয়া করেও তো যেতে পারতো। কাজ পড়ে গেছে। রূপসা আর কথা না বাড়িয়ে খেতে বসে। দুদিন পর আয়ান আর রূপসা বাড়ি চলে আসে। সারা বেলা রূপসা তার শাশুড়ি মায়ের সাথে গল্পে করেই কাটিয়ে দেয়। বিকেলের দিকে ছাদে যায়। রূপসা ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। আবহাওয়াটা কেমন যেন হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। রূপসার ধারণাটাই ঠিক। কিছুক্ষণ পরই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রূপসা রুমের দিকে পা বাড়িয়েও যায় না। এই মুহূর্তে তার যেতে ইচ্ছে করছে না, বৃষ্টিতে ভিজতে মন চাইছে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। রূপসার খুশি আর দেখে কে, দুহাত ছড়িয়ে বৃষ্টি উপভোগ করছে সে। কতদিন ধরেছে এত আনন্দ করে বৃষ্টিতে ভেজে না বা উপভোগ করতে পারে না, তার কোনো হিসেব নেই। আজও হয়তো পারতো না যদি তার মার কাছে থাকতো। বৃষ্টিতে ভেজার নাম নিলেই সে একই কথা, রূপসা একদম বৃষ্টিতে ভিজতে যাবে না, ঠান্ডা লেগে যাবে তো। কিছুক্ষণ আগেও এমন শাসনে ছিল সে, কিন্তু আজ মার কাছ থেকে দূরে। ভাবতে কষ্ট অনুভব করছে রূপসা। বৃষ্টির আনন্দও পাড়িয়ে নিতে তার চোখের কোণে আসা পানিটা আটকাতে। অনেকক্ষণ ধরেই আয়ান রূপসাকে খুঁজে যাচ্ছে। কেন খুঁজছে তার জানা নেই। আয়ান রুম থেকে বের হয়ে নিচে আসে, নিচেও রূপসাকে পায় না। তারপর তার মায়ের রুমে যায়, কিন্তু সেখানেও রূপসা নেই। আয়ান এবার একটু চিন্তায় পড়ে যায়। হঠাৎ তার মাথায় এলো ছাদের কথা। হ্যাঁ, রূপসা নিশ্চয়ই ছাদে আছে হয়তো। আয়ান দ্রুত পায়ে ছাদে পৌঁছে যায়। তার ভাবনাটাই ঠিক। রূপসা চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজছে। পরনের পাতলা তাঁতের শাড়িটা ভিজে পুরো লেপ্টে আছে তার ফর্সা শরীরটার সাথে। আয়ানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখছে। আয়ান ধীর পায়ে রূপসার দিকে এগিয়ে যায়। কোমরে কারো হাতের স্পর্শ আর ঘাড়ে কারো ঠোঁটের পরশ পেয়ে চমকে ওঠে রূপসা।
সাথে সাথে ছিটকে সরে যেতে চাইলে কেউ তাকে আরও চেপে ধরে। বেচারির তো ভয়ে দম যায় যায় অবস্থা। কে এলো এখানে? এভাবে কেউ তাকে জড়িয়ে ধরে নাকি? বোধহয় নিজের বউ ভেবে জড়িয়ে ধরেছে। আজকাল মানুষের চোখ যে কোথায় রাখে কে জানে। রূপসা একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেই লোকটা বলে, এত নড়াচড়া করছো কেন? রূপসা যেন স্তব্ধ হয়ে যায়। এ তো আয়ান। আয়ান তার এতটা কাছাকাছি, ভাবতে সে পুরো ফ্রিজড হয়ে যায়। রূপসা হার্টবিটটাও যেন অনেক ফাস্ট হয়ে গেছে। আয়ান রূপসার ঘাড়ে হালকা একটা চুমু দিতেই রূপসা কেঁপে ওঠে। দুহাত দিয়ে নিজের শাড়িটা খামছে ধরে রাখে। মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ আয়ানের ঘোর কাটে। এক ধাক্কায় রূপসাকে দূরে সরিয়ে দেয়। রূপসা ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যায়। আয়ানের নিজের উপর এমন প্রচণ্ড রকমের রাগ হচ্ছে, নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। এসব কি করছিল সে? রূপসা ছলছল চোখে আয়ানের দিকে তাকায়। আয়ান সেদিকে পাত্তা না দিয়ে রূপসাকে ছাদে রেখেই নিচে নেমে আসে। রূপসার চোখের পানি যেন বাঁধ মানছে না, অনেক কষ্ট হচ্ছে তার। আয়ান কাছে এসেও দূরে ঠেলে দিচ্ছে। একবারও বুঝতে পারছে না আমি আয়ানকে কতটা ভালোবেসে ফেলেছি। রূপসা আরও অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে চোখের পানি ফেলে। আয়ান রুমে এসে ওয়াশরুমে চলে যায়। তারপর চেঞ্জ করে এসে ধপ করে খাটে বসে পড়ে। বারবার রূপসার সাথে কাটানো ওই মুহূর্তটাই আয়ানের চোখে ভাসছে। এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। আমি আর ওকে সহ্য করতে পারছি না। আমি কি ওর প্রতি আসক্ত হয়ে গেলাম? না না না, তা কখনো সম্ভব না। ভালোবাসতে পারবো না কখনো, শুধুই কষ্ট দিয়ে যাব। তাহলেই ও আমাকে মুক্তি দিয়ে দেবে। প্রায় অনেকক্ষণ পর রূপসা তার রুমে আসে। ঠান্ডায় পুরো জমে গেছে মেয়েটা। রুমে এসে দেখে আয়ান খাটে উল্টো দিক হয়ে শুয়ে আছে। ঘুমিয়ে আছে কিনা বুঝতে পারছে না রূপসা। আলমারি থেকে নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে রূপসা অনেকক্ষণ পর বের হয়ে আসে। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করেছে হয়তো। রুমে এসেই ব্যালকনিতে চলে যায়। কেন যেন অনেক কান্না পাচ্ছে শুধু তার। আয়ান কি কোনোদিনও তাকে বুঝবে না? রাতে সবাই ডিনার করে রুমে চলে আসে। রূপসা খেতে চাইছিল না, কিন্তু তার শাশুড়ি মা জোর করে খাইয়ে দিয়েছে। রুমে এসে দেখে আয়ান খাটে বসে আছে। রূপসার দিকে একবার শান্ত চোখে তাকায়। রূপসার চাদরটা আর বালিশটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। আজ আর আয়ানকে জিজ্ঞেস করেনি সে কোথায় ঘুমাবে। আয়ান বেশ অবাক হয়, যে মেয়ে দুদিন আগেও ব্যালকনিতে ঘুমাতে যেতে চাইতো না, ভয় পেত, সে আজ নিজে নিজেই চলে গেল। অবশ্য তাতে আয়ানের কিছু যায় আসে না। আয়ান বিছানায় শুয়ে পড়ে। রূপসা ব্যালকনির গ্রিলের সাথে হেলান দিয়ে বসে আছে। মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছে, অনেক শীত শীতও লাগছে, কিন্তু চাদর তো একটাই এনেছে, যেটা ফ্লোরে বিছিয়ে ঘুমাবে। রূপসা কিছুক্ষণ বসে থেকে বালিশটা নিয়ে শুয়ে পড়ে। এরকম মাথা ব্যথা আর এত শীতে ঘুম আসবে কিনা সেও বুঝতে পারছে না। সকালে মাথাটা ভার ভার লাগছে, উঠতে চেষ্টা করেও পারল না। কিন্তু রূপসা অনুভব করতে পারছে সে নরম কিছু একটার উপর শুয়ে আছে। রাতে তো ফ্লোরে শুয়েছিল, তাও আবার শুধু একটা চাদর বিছিয়ে। ভালো করে দেখার চেষ্টা করলো সে কোথায় শুয়ে আছে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখে আয়ান। রূপসা খাটে শুয়ে আছে আর আয়ান তার মাথার কাছে বসেই ঘুমিয়ে পড়েছে। আয়ান এভাবে কেন বসে আছে? আর রূপসা রুমেই বা কি করে এলো? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তার। কোনো রকমে উঠে বসতেই আয়ান চোখ মেলে তাকায়। রূপসা এক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছে।